নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আরএসএস এবং বিজেপির মধ্যে একটা দ্বন্দ্ব চলছে এবং সেই খবরটা এবার প্রকাশ্যে। তার কারণ এই মুহূর্তে সরাসরি কিন্তু বিজেপির এক নেতা অর্থাৎ সরাসরি অমিত শাহের কথা বলা হচ্ছে। তার সঙ্গে এই মুহূর্তে আরএসএস এর দ্বন্দ্ব অবশ্যই যে জায়গাটাকে নিয়ে, সেটা পার্লামেন্টারি বোর্ড। পার্লামেন্টারি বোর্ড হচ্ছে বিজেপির এমন একটা বোর্ড যেটা ঠিক করে সামগ্রিক দেশে কোন রাজ্যে ভোটের সময় কারা টিকিট পাবে, সেটা থেকে শুরু করে রাজ্যসভায় কারা টিকিট পাবে এবং কারা কোন পজিশন পাবে বিজেপির অভ্যন্তরে সাংগঠনিকভাবে, সেটাও কিন্তু পার্লামেন্টারি বোর্ড ঠিক করে। এমনিতে তো আপনারা জানেন যে মোদী এবং অমিত শাহ তারা দুজনেই ঠিক করেন সমস্তটা, কিন্তু অবশ্যই পার্লামেন্টারি বোর্ডের একটা অবশ্যই ভূমিকা থাকে সামগ্রিক বিষয়গুলো ঠিক করার ক্ষেত্রে। এবং সেই পার্লামেন্টারি বোর্ডে এবার সরাসরি আরএসএস খুব চাপ দিচ্ছে, তেমনই খবর উঠে আসছে একজন মুখ্যমন্ত্রীকে ঢোকানোর জন্য। এবং তিনি আর কেউ নন, আপনারা জানেন ইতিমধ্যেই নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক হয়েছে, একান্তে বৈঠক হয়েছে নরেন্দ্র মোদীর বাড়িতে অমিত শাহকে ছাড়া। তিনি দেবেন্দ্র ফডনবিস, এবং দেবেন্দ্র ফডনবিসকে এই মুহূর্তে নরেন্দ্র মোদীর পরবর্তীতে উত্তরাধিকার হিসেবে দেখতে চাইছে আরএসএস। তেমন খবর বহুদিন ধরেই ছিল, কিন্তু এই মুহূর্তে পার্লামেন্টারি বোর্ডে নতুন করে তাকে জায়গা দেওয়া যায় কিনা সেটাকে নিয়ে অবশ্যই কিন্তু আরএসএস একটা ভারতীয় জনতা পার্টির উপর চাপ তৈরি করছে। এবং তেমন খবর উঠে আসছে, একদম সরাসরি তেমন খবর উঠে আসছে সাংবাদিকদের সূত্র মারফত। এবং কোন সাংবাদিক সেটা আমরা বলবো আপনাদের, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে অমিত শাহ সম্পূর্ণ বিষয়টাতে কোনো মতেই গ্রিন সিগন্যাল দিচ্ছে না বলে সম্পূর্ণ বিষয়টা থমকে আছে। অমিত শাহ বলছেন যে যদি দেবেন্দ্র ফডনবিস তাকে মুখ্যমন্ত্রী হিসেবে আনতে হয়, তাহলে তো অনেক মুখ্যমন্ত্রী রয়েছেন, তাহলে তাদেরকে কেন আনা হবে না পার্লামেন্টারি বোর্ডে, এবং সেই ক্ষেত্রে তারও পছন্দের কিছু মুখ্যমন্ত্রীকে আনা হোক। অর্থাৎ সরাসরি কোথাও গিয়ে একটা দ্বৈরথ আরএসএস এবং অমিত শাহ, তাদের মধ্যে একটা কোথাও গিয়ে এই মুহূর্তে কিন্তু অসুবিধে চলছে। এবং সম্পূর্ণ অসুবিধার মূল যে জায়গাটা, সেটা 2029 সালে নরেন্দ্র মোদী পরবর্তী চেহারা কে হবেন সেটা নিয়ে, সমস্তটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি টক টু বাংলা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেষ অবধি দেখুন এই ভিডিও, এবং অবশ্যই জয়েন বাটন ক্লিক করে মেম্বারশিপ গ্রহণ করলে আমরা এগিয়ে যেতে সাহস পাবো। আপনাদেরকে জানাই, অমিত শাহ এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটায় আটকেছেন সম্পূর্ণ প্রস্তাবটাকে, সেটা হচ্ছে যে যদি একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে আনা হয় পার্লামেন্টারি বোর্ডে, তাহলে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী তারাও তো অনেক বেশি এলিজিবল, অনেক বেশি যোগ্য এই পদে আসার জন্য, তাহলে তাদেরকে কেন আনা হবে না। যোগী আদিত্যনাথের কথা বলেছেন তিনি, তেমন খবর উঠে আসছে। এবং এই খবর সরাসরি কিন্তু দিচ্ছেন সাংবাদিক সমীর চৌংকর, এবং তিনি গুরুত্বপূর্ণভাবে বহুদিন ধরে বিজেপি বিট কভার করছেন, বহুদিন ধরে তিনি একটা পত্রিকার সম্পাদক হিসেবে কাজ করছেন। এবং আপনাদেরকে তার বক্তব্য শোনানোর আগে একটা জিনিস একটু মনে করিয়ে দিই, যে নাগপুরের থেকে উঠে আসা নীতিন গডকরি, তাকেও কিন্তু এর আগে এই পার্লামেন্টারি বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, ছেটে ফেলা হয়েছিল। এবং তার কারণটাই কিন্তু অন্য অনেকেই মনে করেন যে তিনি নাগপুরের থেকে একটা সাপোর্ট পেতেন, তিনি আরএসএস এর একটা সরাসরি সাপোর্ট পেতেন, তাই জন্য। অর্থাৎ কোথাও গিয়ে নরেন্দ্র মোদীর পরবর্তী মুখ কে হয়ে উঠবেন সেটাকে নিয়ে বিজেপির অভ্যন্তরে একটা দ্বন্দ্ব আগেও ছিল, এবং যেটা এখনো আবার বর্তমান হচ্ছে দেবেন্দ্র ফডনবিসকে নিয়ে। আপনাদেরকে জানাই, সমীর চৌংকর তিনি যে খবরটা বলছেন, একদম কোট আনকোট পড়ে শোনাচ্ছি। জাতীয় স্বয়ংসেবক সংঘ তাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে বিজেপির সর্বোচ্চ সিদ্ধান্তকারী সংস্থা সংসদীয় বোর্ডে নেওয়ার বার্তা বিজেপির শীর্ষ নেতৃত্বকে পাঠিয়েছে, কিন্তু সংঘের প্রিয় এবং মোদীর স্নেহভাজন মুখ্যমন্ত্রীকে সংসদীয় বোর্ডে আসতে দিতে বাধা দেওয়ার জন্য দিল্লির একজন শক্তিশালী নেতা যুক্তি দিয়েছেন যে এখনো বিজেপির কোনো মুখ্যমন্ত্রী পার্লামেন্টারি বোর্ডে নেই। এমন পরিস্থিতিতে একজন মুখ্যমন্ত্রীকে পার্লামেন্টারি বোর্ডে আনলে অন্য মুখ্যমন্ত্রীদের প্রতি ভুল বার্তা পৌঁছাবে। এবং তিনি নাম নেননি, অবশ্যই গুরুত্বপূর্ণভাবে তিনি বলেছেন দিল্লির একজন শক্তিশালী নেতা, কিন্তু কে সেই শক্তিশালী নেতা, समझदारों के लिए इशाराई काफी है, তো আপনারা বুঝবেন সেই কথা। এবং সরাসরি যেটা এই মুহূর্তে বেরিয়ে আসছে, তার পরবর্তীতে তিনি লিখছেন, খবর হচ্ছে সংঘ স্পষ্ট করে বলে দিয়েছে যে নাগপুর থেকে আসা একজন নেতাকে আগেই পার্লামেন্টারি বোর্ড থেকে বাইরে বের করা হয়েছে, এখন নাগপুর থেকে দ্বিতীয় নেতাকে পার্লামেন্টারি বোর্ডে জায়গা দেওয়ার সময় এসেছে। এটা সংঘ বলেছে,
দিল্লিকে অর্থাৎ গুজরাট লবির উদ্দেশ্যে সংঘ এই কথা স্পষ্ট জানিয়েছে যে অবশ্যই নাগপুর থেকে আসা একজন নেতাকে এর আগেই, যেটা আমরা বললাম যে নীতিন গাডকারিকে এর আগেই পার্লামেন্টারি বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তো এখন দ্বিতীয় আরেক নেতাকে কিন্তু অবশ্যই পার্লামেন্টারি বোর্ডে জায়গা দিতে হবে। এবং আপনারা জানেন দেবেন্দ্র ফডনবিস অবশ্যই আরএসএস অত্যন্ত ঘরের ছেলে বলে পরিচিত এবং তাকে এই মুহূর্তে ব্যাকআপ দিচ্ছে আরএসএস। এবং তার পরবর্তীতে তিনি লিখছেন, সংঘ পরিবার থেকে আসা এই নেতার মধ্যে জাতীয় স্বয়ংসেবক সংঘ এবং বিজেপি এবং ভারতবর্ষের ভবিষ্যৎকে দেখছে। আপনারা বোঝার চেষ্টা করুন যে বিজেপির একাংশ চাইছে দেবেন্দ্র ফডনবিস আসুন পার্লামেন্টারি বোর্ডে, এবং তার সঙ্গে অবশ্যই আরএসএস চাইছে, সংঘ পরিবার চাইছে, এবং এই নেতার সর্বোচ্চ সিদ্ধান্তকারী সংস্থা সংসদীয় বোর্ডে আসার আভাস পেয়ে দিল্লির নেতাদের মধ্যে অদ্ভুত অস্থিরতা এবং আতঙ্ক দেখা দিয়েছে। এবং দিল্লি বিজেপির পুরো মহাবিশ্ব এই নেতাকে আটকানোর অভিযানে নেমেছে। দিল্লি বিজেপির চারপাশে যারা আছেন তারা অবশ্যই এই নেতা যাতে কোনো মতেই পার্লামেন্টারি বোর্ডে আসতে না পারেন সেই চেষ্টা করছেন, তেমন বলছেন এই সাংবাদিক সমীর চৌঙ্কার। এবং তিনি বলছেন সংঘের এই বিশ্বস্ত নেতাকে আটকাতে মহারাষ্ট্র থেকে আসা অন্য আরেক নেতার নাম পার্লামেন্টারি বোর্ডের জন্য এগিয়ে দেওয়া হয়েছে। সংঘ সব বুঝছে এবং হাসছে, সংঘ দীর্ঘ রেখা কেটে দিয়েছে, অর্থাৎ একদম সরাসরি এই নেতাকে নিতে হবে, দেবেন্দ্র ফডনবিস, দেবেন্দ্র আফটার নরেন্দ্র, এই ধরনের একটা স্লোগানও আমরা ইতিমধ্যেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি। এবং দেবেন্দ্র ফডনবিস অবশ্যই ইতিমধ্যে জেন জিদেরকে সাথে নিয়ে ছবি তুলতে শুরু করেছেন, তিনি সরাসরি দেখাতে শুরু করেছেন, অর্থাৎ কোথাও গিয়ে নরেন্দ্র মোদীর কিন্তু আপত্তি নেই। নরেন্দ্র মোদীর অত্যন্ত স্নেহভাজন একজন মুখ্যমন্ত্রী কিন্তু এই দেবেন্দ্র ফডনবিস, তেমনই আমরা শুনতে পাই। তো সেখান থেকে অবশ্যই কিন্তু তাকে নিয়ে নরেন্দ্র মোদীর কোনো সমস্যা নেই। এবং তার বাড়িতে অমিত শাহ আড়ালে কিংবা অমিত শাহকে না নিয়ে একটা কিন্তু মিটিং করেছেন ইতিমধ্যেই দেবেন্দ্র ফডনবিসকে নিয়ে নরেন্দ্র মোদী। তো সেই ক্ষেত্রে সরাসরি কিন্তু যেটা বক্তব্য, এই মুহূর্তে অমিত শাহ তার জন্যই সম্পূর্ণ এই যে ডিসিশনটা সেটা আটকে রয়েছে। তো পার্লামেন্টারি বোর্ডে আসার মানেটা কি? পার্লামেন্টারি বোর্ডে আসার একদম সরাসরি যেটা ইঙ্গিত যে পার্লামেন্টারি বোর্ড একদম সরাসরি সেখান থেকে কিন্তু যে কাউকে চুজ করা হতে পারে একদম প্রধানমন্ত্রীর মুখ হিসাবে 2029। এবং অমিত শাহ সারা জীবনটা ইনভেস্ট করেছেন নরেন্দ্র মোদীর ছায়া সঙ্গী হিসেবে। সেই গুজরাটের একদম সময় থেকে তারা একত্রিত ভাবে নরেন্দ্র মোদী মুখ হিসেবে কাজ করলে তার ছায়া হিসেবে থেকেছেন অমিত শাহ। এবং এখন নরেন্দ্র মোদীর তো আর কিছু পাওয়ার নেই ভারতীয় রাজনীতিতে, তিনি 3বার প্রধানমন্ত্রী হয়েছেন, ভারতবর্ষ সারা পৃথিবীর বৃহৎ গণতন্ত্রের 3বার প্রধানমন্ত্রী হয়েছে। তো তার পরবর্তীতে 2029-এ কার মুখটাকে সামনে রেখে ভোট হতে চলেছে, এবং অবশ্যই যদি নরেন্দ্র মোদীর মুখ সামনে রেখে ভোট হয় তাহলে তিনি আর সেই সময় কিন্তু প্রধানমন্ত্রী পরবর্তীতে টাকার মতন তার যে বয়স সেই জায়গা থেকে হয়তো অনেকটাই দূরে থাকবেন। তো সেই জায়গায় একদম ওয়ান স্টেপ দূরে রয়েছেন অমিত শাহ। তো তার সারা জীবনের রাজনীতির যে ইনভেস্টমেন্টটা সেটাকে যদি একজন হঠাৎ করে মুখ্যমন্ত্রী এসে রিপ্লেস করে দেন তাহলে তো অবশ্যই সেটাকে নিয়ে একটা দ্বৈরথ তৈরি হবে। এবং সেটাই কোথাও গিয়ে এই মুহূর্তে অমিত শাহ করতে চাইছেন যে যদি একজন মুখ্যমন্ত্রী আসেন পার্লামেন্টারি বোর্ডে তাহলে সমস্ত মুখ্যমন্ত্রী যারা এলিজিবল, যারা যোগ্য তাদেরকে আনা হোক, তাহলে অবশ্যই যোগী আদিত্যনাথকে আনা হোক, তাহলে অবশ্যই শুভেন্দু অধিকারীকে আনা হোক, বিভিন্ন মানুষকে আনা হোক। তাহলে কি হবে যে এই মুখ্যমন্ত্রী আসার বিষয়টা সেটা খুব একটা নর্মাল বিষয় হয়ে যাবে। কোনো একজন পার্টিকুলার মুখ্যমন্ত্রীকে তুলে আনা হচ্ছে, তিনি ভালো মুখ্যমন্ত্রী, ভালো এলিজিবল একজন পরবর্তী প্রধানমন্ত্রীর মুখ হিসেবে, এই জায়গাটা অনেকটা কমে যাবে। এবং নরেন্দ্র মোদীর উত্তরাধিকারী কে হতে পারেন তার জন্য অনেকগুলো মুখ সামনে চলে আসবে। তো সেটাকে কিন্তু অবশ্যই অনেকটাই এই ধরনের গুটি সাজাতে চাইছেন অমিত শাহ। এবং সরাসরি যেটা খবর বেরিয়ে এলো সেটা কিন্তু অবশ্যই পার্লামেন্টারি বোর্ডে দেবেন্দ্র ফডনবিসকে ঢোকানো নিয়ে একটা দ্বৈরথ চলছে বিজেপির মধ্যেই। এবং বিজেপির সমস্ত ধরনের নেতারা, মূলত অমিত শাহ লবির যারা নেতা, তারা চেষ্টা করছেন কিন্তু এটাকে আটকাতে। অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী কিন্তু বৈঠক করার মাধ্যমে কোথাও একটা বার্তা দিচ্ছেন যে তিনি কিন্তু চাইছেন দেবেন্দ্র ফডনবিস তার একটা সরাসরি যে এন্ট্রি সেটা দিল্লির রাজনীতিতে সেটা কিন্তু কোথাও গিয়ে স্পষ্টত একদম উঠে এসেছে যে নরেন্দ্র মোদীর কিন্তু গ্রিন সিগন্যাল রয়েছে। আপনারা সম্পূর্ণ রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই জয়েন বাটন ক্লিক করে আমাদেরকে
এগিয়ে যেতে সাহায্য করতে পারেন। আপনারা যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলের মেম্বারশিপ গ্রহণ করেছেন জয়েন বাটন ক্লিক করে, তাদের অবশ্যই অজস্র ধন্যবাদ, এবং তাদের নাম আমরা যেমন উল্লেখ করি বিভিন্ন ভিডিওতে, তাদের নাম এবারেও এই ভিডিওতে আমরা উল্লেখ করছি। আপনাদের সবাইকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি। আপনারা প্রথম থেকে জানাই দেবযানী মুখার্জি, তিনি রিজয়েন করেছেন আমাদের মেম্বারশিপ। যারা অলরেডি একবার মেম্বার হয়ে গিয়েছেন তারা যদি রিজয়েন করেন তাহলে অবশ্যই সেটাও আমাদের কিন্তু প্রতি মাসে একটা সাহায্য হবে। এবং তাছাড়া সোমনাথ মুখার্জি, তিনি জয়েন করেছেন রিসেন্টলি প্রথমবার, ধন্যবাদ আপনাকে। মনোরঞ্জন মন্ডল, তিনি জয়েন করেছেন 12 দিন আগে, আপনাকে ধন্যবাদ। সীমা দত্ত, তাকে ধন্যবাদ। আনারুল ইসলাম, তিনি জয়েন করেছেন। প্রদীপ দাস, সুভাষ দে সরকার, প্রদীপ হালদার, সোমনাথ চ্যাটার্জি, বাবুল মুখার্জি, দীপঙ্কর বোস, শেখ আকবর আলী এবং প্রণব চক্রবর্তী, এদের সবাইকে আমরা দেখতে পাচ্ছি আপাতত। যাদেরকে দেখতে পেলাম না, পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই নাম নেব। আপনাদের অজস্র ধন্যবাদ। আপনারা এভাবেই সাহায্য করুন আমাদের, আমাদের হাত মজবুত করুন, এবং অবশ্যই দেখতে থাকুন টক টু বাংলা। ধন্যবাদ।